আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আতিফি সকালের সংবাদে। পঞ্চম জেনারেশনের নেটওয়ার্কিং এর যুগে প্রবেশ করছে বাংলাদেশ। অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। প্রাথমিকভাবে ঢাকার 6 স্থানে পরীক্ষামূলকভাবে চালু হবে এই সেবা। পর্যায়ক্রমে ছড়িয়ে পড়বে সারা দেশে। 5G প্রযুক্তিতে আমূল পরিবর্তন ঘটবে জীবনযাত্রায়। তবে এখনও প্রয়োগক্ষেত্র বিস্তৃত না হওয়ায় স্পেকট্রামের দাম ও পরিমাণ এবং 5G সাপোর্ট সিস্টেমের অভাবকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রযুক্তিকর্তারা। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। 4G'র চেয়ে প্রায় 40 গুণের বেশি দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি 5G। শুধু মোবাইল ফোনে সীমাবদ্ধ না থেকে কৃষি, শিল্প, খামার বা তথ্য প্রযুক্তির বড় ধরনের প্রকল্পে ব্যবহারের জন্য এ প্রযুক্তি। স্মার্টফোনের মতো স্মার্ট হোম, স্মার্ট রোড, স্মার্ট সিটি, ভিলেজ বা ফার্ম পরিচালনা করা যাবে এই প্রযুক্তির মাধ্যমে। বিশ্বের প্রায় 700টি টেলিকম প্রতিষ্ঠান বিভিন্ন দেশে 5G নেটওয়ার্ক নিয়ে কাজ করছে, যেখানে 184টি প্রতিষ্ঠান এই প্রযুক্তি চালু করেছে। বাংলাদেশে নেটওয়ার্ক তৈরিতে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ও নোকিয়া। ডিফারেন্সটা কি হবে যে এখন অনেক রকম অ্যাপ্লিকেশন যেটার এই ধরনের খুব কুইক রেসপন্স টাইম দরকার, সেগুলো আমরা এখন চোখেই দেখতে পাচ্ছি না, বিকজ ওই নেটওয়ার্কটা নাই। 5G আসলে ওরকম পার্সোনাল স্ফিয়ারে এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এই ধরনের প্রচুর অ্যাপ্লিকেশন তৈরি হবে। 5G'র আসলে যেটা হবে যে আপনার ফ্রিজ, টিভি এরা নিজেদের সাথে কথা বলতে পারবে, বা আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আপনি টিভিতেই কোড দিয়ে রাখবেন যে যদি ডিম কমে যায়, 2টা ডিম থাকে, ইউ অর্ডার। AR VR ইউজ করে তারা হয়তো ওই কল্পনার জগতে পৌঁছে যেতে পারবে একটা AR গগলের মাধ্যমেই। এবং এই ডেভেলপমেন্টগুলো অলরেডি কেউ না কেউ করে ফেলেছে। আমাদের যেটা করতে হবে ওটাকে বাংলায় কনভার্ট করা। শুরুতে এর 6টি স্থানে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে 5G প্রযুক্তি। পুরোপুরি সেবা পেতে 2022 সাল নাগাদ সময় লাগবে বলে মনে করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক। 12 তারিখে টেস্ট অ্যান্ড ট্রায়াল বেসিসে আমরা 6টা সাইটে আমরা 5G চালু করতে যাচ্ছি, এবং এই 6টা সাইটের 4টা সাইট হলো ঢাকা শহরে এবং 2টো সাইট ঢাকার বাইরে। মেনলি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে এটার অ্যাপ্লিকেশনটা খুব বেশি, যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিতে, যে আমি রোবোটিক্স কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল চাইনি কিনা, প্যাকেজিংটাকে চাই কিনা, আমি আমার এগ্রিকালচার সাইডে আমি কি ধরনের আমি সেন্সার চাই, আমি মেডিকেল সাইডে রোবোটিক সার্জারি চাচ্ছি কিনা। পঞ্চম জেনারেশনের এই প্রযুক্তিতে যুক্ত হতে প্রস্তুত বেসরকারি খাতের অপারেটররাও। তবে এক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন তারা। আমরা 5G'র জন্য ইন্টারনালি সম্পূর্ণ প্রস্তুত, তবে সরকারের কাছ থেকে আমরা যেটা এক্সপেক্ট করছি যে স্পেকট্রাম অ্যালোকেশনটা যদি হয় 5G'র জন্য, এবং সে সাথে 5G ইকোসিস্টেম রেডি করার জন্য কিছু প্রয়োজন আছে, যেমন ধরেন ফাইবার ট্রান্সমিশন যে সিস্টেমটা, সেটা তৈরি করার জন্য সরকারের বেশ কিছু গোহেডের প্রয়োজন আছে। এগুলো যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরাও 5G নিয়ে আসতে পারবো। আপনার যদি আসলে 5G ডিভাইস না থাকে, 5G'র জন্য যেসব ইকুইপমেন্ট লাগবে সেগুলো যদি এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ আপনাকে যদি সেগুলো ইম্পোর্ট করতে গিয়ে অনেক বেশি ট্যাক্স আরোপ করা হয়, তখন আপনার এটা সামর্থ্যের বাইরে চলে যাবে। সুতরাং জনগণের প্রয়োজনেই আমরা বলছি যে এই জায়গাটাতে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান দরকার, এবং এই জায়গাটাতে সরকারের একটা বিশেষ নজর প্রয়োজন, যাতে আমরা 5Gটা আসলে জনগণের কাজে এবং দেশের কাজে আমরা লাগাতে পারি। 6 গিগাহার্জের মতো রেডিও ফ্রিকোয়েন্সির সক্ষমতার কারণে দৈনন্দিন জীবনের প্রায় সব কাজে সহায়ক হবে এই প্রযুক্তি। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে নেবে 5G। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। স্বাধীনতার 50 বছরে দেশের সবথেকে বড় সাফল্য এসেছে কৃষিতে। 4 দশক ধরে খাদ্যে ঘাটতি থাকলেও দেশ এখন এই খাতে স্বয়ংসম্পূর্ণ। তবে এখনও পণ্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন উৎপাদনকারী কৃষকরা। এছাড়া চাষাবাদে রয়েছে আধুনিক প্রযুক্তির ঘাটতিও। অর্থনীতিবিদরা মনে করছেন কৃষিতে সবথেকে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন। এর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারলে এ খাতে আরও এগিয়ে যাওয়া সম্ভব। শাকিবুর রহমানের রিপোর্ট দেখুন। স্বাধীনতার পর থেকে ধাপে ধাপে কৃষিতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে দেশ। ধান উৎপাদনে বিশ্বে এক ধাপ এগিয়ে এখন তৃতীয়। সবজি উৎপাদনেও বাংলাদেশ তৃতীয় স্থানে। মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। আলু উৎপাদনেও সাফল্যের এক বিস্ময়। আম উৎপাদনে বিশ্বে শীর্ষ 10 দেশে রয়েছে বাংলাদেশের নাম। তবে যে কৃষকের হাত ধরে এই খাতে এত উন্নয়ন, সেই কৃষক পাচ্ছে না ন্যায্য টাকা। অনেক সময় উৎপাদন খরচ তুলতে মাথায় হাত তাদের। দেশে কৃষি বিপ্লব ঘটলেও রয়েছে আধুনিক প্রযুক্তির অপ্রতুলতা। বিভিন্ন জেলার কৃষকরা মাঝে মধ্যেই পড়ছেন এই সমস্যায়। এরকম যন্ত্রপাতিও আসে নাই,
কারণ এখানে কোদাল ছাড়া আর অন্য কোনো যে বিভিন্ন প্রযুক্তির চীনে যেসব যন্ত্রপাতি ব্যবহার হয় এবং নেটে দেখি ওই যন্ত্র আমরা কিছুটাই পাই নাই। কোদাল, নাঙ্গল, দাউল, কাদা এলা ইয়া করেছে। পলি মাটিত বা কাদো মাটিত ধান কাটা যায় না, খালি ডাঙ্গা মাটিতে এলা কাটা যায়। কৃষকদের মনিটরিং এর মাধ্যমে কৃষি ঋণ দিতে পারলে সঠিকভাবে এই সুবিধা পাবেন বলে মনে করেন অর্থনীতিবিদরা। কৃষক ছাড়াও অন্যান্যরা বিভিন্ন কাজে, অকৃষি কাজেও খাতেও এ ধরনের ঋণ ব্যবহার করে থাকে। তো এর জন্য আমাদের যে মনিটরিং ব্যবস্থাটা, এটাকে জোরদার করা দরকার। এছাড়াও জলবায়ু সমস্যা বাংলাদেশের অদূর ভবিষ্যতে কৃষিতে সবথেকে বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। কৃষিকে সামনের দিকে এগিয়ে নিতে নীতিগতভাবে এগিয়ে যাওয়ার দাবি তাদের। চ্যালেঞ্জ সবচেয়ে বড় হচ্ছে কিন্তু জলবায়ু পরিবর্তন, এবং জলবায়ু পরিবর্তনের ফলে আপনার এক এক জায়গায় পানির এক এক রকম অবস্থা দাঁড়াবে, টেম্পারেচারের এক এক রকম অবস্থা দাঁড়াবে, কোনো জায়গায় ধান পুড়ে যাবে, কোনো জায়গায় হবে না। জোন ভিত্তিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই খাতে বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। সব প্রযুক্তি একসঙ্গে পুরো দেশে যেন ব্যবহার না করা হয় তার উপর জোর দেন তারা। কৃষি ব্যবস্থার যে সম্প্রসারণ কাজ, এটা কিন্তু জোন ভিত্তিতে হয় এবং বিভিন্ন জোনে বিভিন্ন রকমের কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয়। সারা দেশে একই প্রযুক্তি চলবে না, মূল টেকনোলজি একই থাকবে, কিন্তু কিছু অ্যাডাপ্টেশন হতে হবে। খাদ্য ঘাটতি পূরণ করে খাদ্যশস্য রপ্তানি করে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কৃষি খাতে গবেষণা বাড়িয়ে দেশকে আরো এগিয়ে নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নীতিমালা না থাকায় সেবার নাম করে কর সুবিধায় অ্যাম্বুলেন্স এনে রোগীদের জিম্মি করছে অসাধু সিন্ডিকেট। বিষয়টি নজরে আনায় নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। সেবার নামে রোগীর গলা কাটা বন্ধে বেসরকারি অ্যাম্বুলেন্স পরিচালনায় নীতিমালা করতে যাচ্ছে বিআরটিএ। অ্যাম্বুলেন্স বাণিজ্য নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ছবি তুলেছেন মেহেদি হাসান সুজন ও নাজমুল হাসান সাইমন। প্রতিটি হাসপাতালের মূল ফটক থেকে শুরু করে পার্কিং পর্যন্ত দখল করে নিয়েছে অ্যাম্বুলেন্স ব্যবসায়ীরা। অভিযোগ আছে সেবার নামে এমন বাণিজ্য ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত হাসপাতালের কিছু লোকজনও। অ্যাম্বুলেন্সের নির্ধারিত ভাড়ার কোনো তালিকা নেই সুনির্দিষ্ট কোনো নীতিমালাও। সুযোগ বুঝে একটি চক্র সেবাকে করেছে বাণিজ্যের হাতিয়ার। 1000 টাকা ওই যে আমগো বাবু খুব সিরিয়াস। কিলোমিটার বলতে কি আপনি রেড কিলোমিটার হিসাব করলে তার মনে হইব। অ্যাম্বুলেন্স জগৎটাই আপ ডাউন গেল, সেটা তো আমাকে যদি 150 কিলো হয় আমাকে ধরে নিতে হবে 300 কিলো। ন্যূনতম সুবিধা ছাড়াই অনেক গাড়িতে স্টিকার লাগিয়ে বনে গেছে অ্যাম্বুলেন্স। গাড়িগুলোতে রোগীর স্ট্রেচারের নিচে এক একটি গ্যাস সিলিন্ডার যেন জীবন্ত বোমা। আমাদের গাড়ি সব নরমাল, আপনার ফ্রিজিং গাড়ি আছে, আর সব যা আছে সব। গাড়িতে তো এসি নাই, সেক্ষেত্রে কষ্ট একটু হবে। ইচ্ছে মতো ভাড়া আদায়। হাসপাতাল থেকে সিন্ডিকেটের বাইরে থাকা অ্যাম্বুলেন্সকে রোগী নিতে বাধা দেওয়া সহ নানা অভিযোগের কথা অকপটে স্বীকার করে নিল ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি। সুনির্দিষ্ট কোনো গাইডলাইন না থাকার কারণে যদি আমার নিয়মটা থাকতো তাহলে অবশ্যই নিয়মটা মানুষ মানত। নিয়ম না থাকার কারণে হয়তো বা আমি যতটুকু জানি আরেকজন ওটা জানে না। হ্যাঁ, না জানার কারণে কিন্তু যে যার মতো করে কিছু ঘটনা ঘটায় ফেলতেছে। প্রাইভেট গাড়িতে শুল্ক সুবিধা নিয়ে অ্যাম্বুলেন্স বানিয়ে প্রকাশ্যে ভাড়া বাণিজ্য করলেও নীরব বিআরটিএ। অ্যাম্বুলেন্সের এই ধরনের তো ভাড়া কখনো ছিল না। অ্যাম্বুলেন্সের তো কখনোই কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি। কিছু আর এগুলো তো গণসাধারণত ভাড়া নির্ধারণ করে গণপরিবহনে। অ্যাম্বুলেন্স যেহেতু একটা বেশ অনেকে বিজনেস হিসাবে নিচ্ছে, সেই হিসাবে এই ক্ষেত্রে আসলে একটা ভাড়া নির্ধারণ আসলে হলে বোধহয় ভালো হয়। অ্যাম্বুলেন্স বাণিজ্য, দালাল ও অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে কর্তৃপক্ষের নজরদারি জরুরি বলে মনে করেন এই চিকিৎসক। অ্যাম্বুলেন্সটার আকার আকৃতি এমনভাবে হওয়া উচিত একটা রোগীকে যেন আরামে শোয়ায় অথবা বসায় পরিবহন করা যায়। একটা সিন্ডিকেট করে রাখে এবং সেই কয়জনই তাদের অ্যাম্বুলেন্স ওই এলাকায় রাখতে পারে, অন্য কেউ আর সেখানে তাদের অ্যাম্বুলেন্স নিয়ে আসতে সাহসও পায় না বা রাখতেও সাহস পায় না, ফলে একটা অসম প্রতিযোগিতা। জরুরি সেবার নামে অ্যাম্বুলেন্স বাণিজ্য বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারি অ্যাম্বুলেন্স বৃদ্ধি ও তা প্রাপ্তি নিশ্চিতেরও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জাহিদ রহমান, RTV, ঢাকা।
অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে জমি ও ঘর পাচ্ছেন বরিশালে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ আসপিয়া ইসলাম। স্থায়ী ঠিকানা নিশ্চিত হলে তার চাকরি পেতে আর বাধা থাকছে না। এর আগে মেধা তালিকায় পঞ্চম হয়েও নিয়োগের চূড়ান্ত প্রতিবেদনে বাদ পড়েন আসপিয়া। বরিশালে নিজেদের একখণ্ড জমি না থাকায় তাকে বাদ দেয়া হয়। ডিআইজির কাছে গিয়েও নিরাশ হন তিনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সমালোচনা জন্ম দেয়। বরিশাল প্রতিনিধি আলী জসিমের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এই ছবিটি। বরিশাল ডিআইজি কার্যালয়ের মূল ফটকে বসে রয়েছে অসহায় মেয়েটি। পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চম, এরপরও নিয়োগ হয়নি। ভূমিহীন পরিচয় তার নিয়োগে বাধা। কনস্টেবল পদে বরিশাল জেলায় গত 10 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে সদর দপ্তর। শারীরিক, লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হন আসপিয়া। চূড়ান্ত নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়েন তিনি। কারণ হিসেবে বলা হয় বরিশালের স্থায়ী বাসিন্দা নন, বাবাহারা মেয়েটির পরিবার অন্যের জমিতে বসবাস করে। মেডিকেল টেস্ট থেকে সবগুলা উত্তীর্ণ হয়েছি, কিন্তু থানায় যখন ভেরিফিকেশনের জন্য যাওয়া হয়েছে তখন ওনারা বলছে যে আপনার স্থায়ী জমি লাগবে। তো আমাদের স্থায়ী জমি না থাকে ওনারা বলতেছেন আমার চাকরিটা হবে না। বিষয়টি নজরে আসলে আসপিয়াকে সরকারি জমিতে ঘর নির্মাণ এবং চাকরির ব্যবস্থা করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে কাজ শুরু করেছে বরিশাল জেলা প্রশাসন। হিজলা উপজেলার বিভিন্ন স্থানে খাস জমি ঘুরে দেখে বড়চালে ইউনিয়নে কয়েক শতাংশ জমি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়। চূড়ান্ত হলে সেখানে ঘর নির্মাণ করা হবে। আমরা খুঁজে মোটামুটি এই জায়গাটা পেলাম, এখন আরো একটু কাগজ কলম দেখতে হবে, তারপরে ফাইনালি আমরা কাজ শুরু করব। এই ঠিকানার জন্য আমরা আগামী যে প্রজেক্টে টাকা আসবে আমাদের ওই ধাপে আমরা তাকে অবশ্যই আমরা একটি ঘর আমরা তাকে উপহার দেব। প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়ে খুশি আসপিয়া। একই সঙ্গে ভূমিহীনরা চাকরি পাবেন না এমন বিধি সংশোধনের দাবি জানান সচেতন মহল। আমাকে বলা হয়েছে তোমাদের এই জায়গায় ঘরটা হবে, এখানে কি কোনো অসুবিধা হবে? আমি বলছি না স্যার, কোনো অসুবিধা হবে না, আপনি যেখানে দেন আমাদের কোনো অসুবিধা নেই। পরে ওইখানে উনি জায়গাটা দিচ্ছে। যদি এরকম কোনো নিয়ম নীতি থাকে পরিবর্তন করে এই মেয়েকে অবশ্যই নেওয়া উচিত। দ্রুত জমি ও ঘর পেলে পুলিশের চাকরি নিয়ে শঙ্কার অবসান ঘটবে, স্বাবলম্বী হবে দরিদ্র পরিবারটি, এমন প্রত্যাশা সবার। রাসেল আহমেদ, আরটিভি। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে সারা দেশে আমন ধান, আলু, মরিচ সহ বিভিন্ন জাতের রবি শস্য ও শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। জমিতে পানি জমে বেশিরভাগ ফসল নষ্ট হওয়ায় একেবারেই দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। কৃষি কর্মকর্তা জানান, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসেব করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধিদের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট দেখুন। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ও বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের ভারী বর্ষণ বন্যায় রূপ নেয় উপকূলীয় জেলা ভোলা, জালকাঠি সহ বিভিন্ন এলাকায়। এতে মাঠে পানি জমে বেশিরভাগ ফসল নষ্ট হয়ে যায়। ভোলায় 20,000 হেক্টর জমির আলুর চাষ বিনষ্ট হয়েছে। জেলা সদর উপজেলায় রবি শস্য ক্ষেত বিনষ্ট হয়েছে 5,600 হেক্টর জমিতে। এছাড়াও চরফ্যাশন, লালমোহন উপজেলায় সবজি চাষের ব্যাপক ক্ষতি হয় হতাশ কৃষকরা। সার ওষুধ গেছে এবং কি কাজের লোকের বেতন দিছি, চাষের টাকা দিছি, এখন আমি পুরা ক্ষতিগ্রস্ত। সরকার যদি আমাকে না চায় কোনো আমাকে উভয় বুদ্ধি নাই। এদিকে জালকাঠি জেলার 4টি উপজেলার পাকা আমন ধানের ক্ষেত, আলু, মরিচ সহ শীতকালীন সবজি এখন হাঁটুর পানির নিচে। দ্রুত পানি না কমলে 13,000 হেক্টর ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়বে কৃষকরা। সব ফসলই বিপর্যস্ত হয়েছে, বিশেষ করে আলু, বাঁধাকপি, ওলকপি, ফুলকপি এর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবি শস্য আমরা ফালাইছি কেবল গজাই উঠছে, সেটা এখন পানির তলে। আর ফরিদপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, পেঁয়াজ, সরিষা সহ 20,000 হেক্টর ফসলি জমি। ফলে চরম ক্ষতির মুখে পড়েছে জেলার কৃষকরা। 35 থেকে 40 মণ ধান আমার মায়ের হয়ে গেছে, হয়তো এখন আমার যে সংসারটা কিভাবে চলবে একমাত্র আল্লাহ জানে। মাজা তরিত পানি এই জায়গা মনে করেন যে 20-22 বিঘে বুই ধানের চারা দেওয়া হয়েছে। জেলার কৃষি কর্মকর্তারা কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন। রোপণের পরপরই বর্ষাটা এই নিম্নচাপটা হয়েছে। আলু, সরিষা, খেসারি, গম যেগুলো অ্যাডভান্স কৃষক মাঠে রোপণ করেছে, এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকার থেকে এদের এই সব কৃষকের পুনর্বাসনের জন্য যদি কোনো কর্মসূচি গ্রহণ করা হয়, আমরা চেষ্টা করব সরকারের ক্যাপাসিটির মধ্যে আমরা কৃষকদেরকে সহযোগিতা করব। ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়ানোর জন্য এখনই উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।
জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। এ কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, জনগণের সহযোগিতায় উন্নয়ন ধরে রাখা সম্ভব হয়েছে। আর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কর্মসংস্থান বৃদ্ধি করতে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী পদক্ষেপের কারণেই উন্নত দেশের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় এফবিসিসিআই এর সাবেক সভাপতি এম এ কাশেম বলেন, চলমান উন্নয়ন বজায় রাখতে না পারলে আগামী প্রজন্ম হতাশায় নিমজ্জিত হবে। বিজয়ের 50 বছর উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজধানী হাতিঝিলে এমপি থিয়েটারে লাল সবুজের বিজয় মহোৎসবে তারা এসব কথা বলেন। উৎসবের 10ম দিনে সিলেট ও খুলনার আঞ্চলিক গান পরিবেশিত হয়। পরে সঙ্গীত শিল্পী আনিকা হাসিব সহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন। যদি উন্নয়নের এই প্রবাহ বেগবান রাখা না হয়, তাহলে তা হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হতাশা। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের স্বল্পোন্নত দেশ থেকে বুঝে দিয়েছেন উন্নয়নশীল দেশে। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। যাতে করে আমরা আরো আপনার জন্য কর্মসৃষ্টি করতে পারি, কাজ তৈরি করতে পারি, আপনার উদ্যোক্তা হতে পারেন, আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেই জন্য নিরন্তর মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে চাই। উনি আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশ দিয়ে গেছেন। এদের গড়ার দায়িত্ব আপনাদের এবং আপনাদের সোনার মানুষ হতে হবে। শীত বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে। পঞ্চগড়ে ভোর 6টায় সর্বনিম্ন 12.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারিদিক। এতে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তবে সূর্য উঠলেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। এ বিষয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, যেমনটি বলছিলাম, পঞ্চগড়ে গড় তাপমাত্রা খুবই কম। এমন পরিস্থিতি কতদিন ধরে বিরাজ করছে এবং এই বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিস কি বলছে? সাবরিনা, আপনি যেমনটি জানেন যে আসলে উত্তরের এই শীত প্রকোপ শুরু হয়ে গেছে। আমি যদি তাপমাত্রা আপনাকে জানাতে চাই, গতকাল এখানে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আজকে কিন্তু তাপমাত্রা কমে গিয়ে 12.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শীতের দাপটে কিন্তু এখানকার যে জনগণ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু এবং সকালে এবং ভোরে যারা বের হচ্ছেন তারা কিন্তু গরম কাপড় এবং শীতের পোশাক ছাড়া কিন্তু বের হতে পারতেছে না। সারাদিনেই আপনাকে যদি জানিয়ে রাখি যে বেলা বাড়ার সাথে সাথে এখানে ঝলমলে রোদ উঠে, এই রোদ ছড়ায় কিন্তু রোদের উত্তাপ ছড়ায় না। কারণ গরমের দিনের মতো যেই রোদ, সেই রোদ কিন্তু আসলে এখন হচ্ছে না। আর এখানকার যে এখানে আপনাকে একটি পরিসংখ্যান দিয়ে রাখি, সেটি হলো যে গত বছর এই সময়ে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পঞ্চগড়ে বিরাজ করছিল। এই মৌসুমে কিন্তু আসলে 12 থেকে 13 ডিগ্রি এই সময়ে বিরাজ করছে। এইখানকার যে পঞ্চগড়ের যে জেলা প্রশাসক আমাকে জানিয়েছে যে শীত মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখানে প্রতিদিনই কিন্তু শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছে বিভিন্ন সংগঠন। ভোর থেকে ঘন কুয়াশা চলছে, বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠছে এবং বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামে তখন কিন্তু শীতের তীব্রতা আরো বেড়ে যায়। আমরা যদি দেখি যে নিম্ন আয়ের মানুষেরা কিন্তু শীতের কারণে রাস্তাঘাট এবং আশেপাশে কিন্তু আগুন পোহায় তারা শীত নিবারণের জন্য। এখন হারুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।